বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, যেখানে উঠে এসেছে গত 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400-র বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। সেই সঙ্গে আহত হয়েছে হাজার হাজার মানুষ। এদের মধ্যে 12 থেকে 13% রয়েছে শিশু, যারা বেশিরভাগই নিরাপত্তা বাহিনী দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। অন্যদিকে আজ আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এ এক বীভৎস দৃশ্য। গত সরকার দেশের সর্বত্রই আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠিত করে গেছেন। এ দুটো গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফার্নাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। বলছিলাম জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদনের কথা। যদি একটু জানতে চাই যে এই প্রতিবেদন আসলে শেখ হাসিনা কিংবা তার দোসরদের গণহত্যার বিচারকে সহজ করবে কি? অনেক ধন্যবাদ দেশ টিভি এবং দেশ টিভি দর্শকদের আমার সালাম। যেসব ফ্যাক্ট জাতিসংঘ মানবাধিকার কমিশন বের করেছে আমরা এগুলো সবই জানি। এখন এটা আনুষ্ঠানিকভাবে তারা এটা প্রকাশ করেছে। আমি জাস্ট একটু সামারিটা বলি। ওরা বলেছে 1400-র মতন আহত হয়েছে। আর একটা অ্যালার্মিং দিক হচ্ছে 12 থেকে 13% ছিল শিশু এর মধ্যে। এবং আরেকটা জিনিস আমি দেখলাম খুবই সারপ্রাইজ, ওরা 95 জন একটা লিস্ট দিয়েছে যারা এই হত্যাকারীদের অস্ত্র সরবরাহ করেছে। এবং তারা বলেছে যে এটা সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আওয়ামী লীগের এবং সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স অথরিটির অজ্ঞাতসারে হয়েছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। এরা সবাই এটাতে সম্পৃক্ত ছিল এবং পুলিশ বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড দলগুলো, ছাত্রলীগ, যুবলীগ পাশাপাশি এই হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছে। এবং এর মধ্যে 10 জন যারা অস্ত্র দিয়েছে এই হত্যাযজ্ঞ চালাতে, এর মধ্যে 10 জন সিটিং মেম্বার অফ পার্লামেন্ট ছিল, 14 জন ছিল আওয়ামী লীগের রাজনৈতিক নেতা এবং 16 জন ছাত্রলীগ ছাত্র দলের নেতা ছিল এবং 7 জন পুলিশ অফিসার এখানে ছিল, সার্ভিং পুলিশ অফিসার, যারা এই সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে এই হত্যাযজ্ঞ চালানোর জন্য। এবং পাশাপাশি 11,700 জন অ্যারেস্ট হয়েছিল। এই সরকার পতন হওয়ার কারণে তারা মুক্তি পেয়েছে, বাট আমার ধারণা এরাও আয়নাঘরে চলে যেত। যে 800 আয়নাঘরের কথা বলা হয়েছে, আরও হয়তো 800 তৈরি করা হতো তাদেরকে এটা ধরে রাখার জন্য। সো অল দ্যাট হ্যাজ বিন আইডেন্টিফাইড। এটা একটা নথিভুক্ত হলো, বাট আমরা সবাই জানি সেটা হয়েছিল। এবং আমি মনে করি ডেফিনেটলি জাতিসংঘ মানবাধিকার কমিশন ভলগার তুর্ক উনি এই ব্রিফিংটা দিয়েছেন। এটা এই বিচার প্রক্রিয়া আরও শক্তিশালী করতে এটা সহায়তা করবে ডেফিনেটলি। আজকে গুম কমিশন এর যে রিপোর্ট আমরা দেখলাম, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন। সো আই থিঙ্ক দিস ইজ এ গুড স্টেপ ফরওয়ার্ড টুয়ার্ডস ব্রিঙ্গিং দিজ কালপ্রিটস আন্ডার দি ল। এবং আমি এটার পাশাপাশি একটা কথা বলতে চাই যে এটা আমি আজকে যে ভিজিটটা হলো এটা দেখে আসলে আমার বুক ফেটে যায়। এবং আমরা সবাই ইলেকশনের জন্য এত ঝাপাঝাপি লাফালাফি করছি। আমি তো মনে করি যে এই বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত যদি ইলেকশন হয়, আমি হয়তো ভোট দিতেই আগ্রহ হারিয়ে ফেলবো। এই যে অন্যায় অবিচার যেটা করা হয়েছে, যে পরিবার সন্তান হারিয়েছে, যে সন্তান তার বাবাকে হারিয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছে, তাদের কষ্ট যদি আমরা বুঝতে না পারি এবং এই বিচার যাতে সুষ্ঠুভাবে দ্রুত গতিতে, অফকোর্স জাস্টিস হারিড ইজ জাস্টিস ব্যারিড। আমাদের আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাও বলেছে তাড়াহুড়া করে এই বিচার কাজ করা যাবে না, এমন কোনো গ্যাপ রাখা যাবে না যাতে পরবর্তীতে তাদেরকে মানে প্রশ্নবিদ্ধ হতে হয়। প্রধান উপদেষ্টা যেমনটি জানিয়েছেন সব গুম, খুন এবং হত্যাকাণ্ডের বিচার হবে, কিন্তু তাৎক্ষণিক বিচার করতে গেলে অবিচার হয়ে যায়। জি অবশ্যই, আমি এটা বিশ্বাস করি। উই মাস্ট টেক দি নেসেসারি টাইম দ্যাট ইজ রিকোয়ার্ড। আমি যেটা বললাম, জাস্টিস হারিড ইজ ব্যারিড এগেন, জাস্টিস ডিলেইড ইজ ডিনাইড। সো এটা দুইটার মধ্যে ব্যালেন্স করে সকল আইনকে ফলো করে এমনভাবে বিচার করতে হবে যাতে
পরবর্তীতে কোনো ফাঁক ফোকর না থাকে এবং যতটুকু সময় নেওয়া দরকার ততটুকু। বাট এর মধ্যে যদি বোঝা যায় যে বিচার কাজ ধীর গতিতে চলছে, কারো ইন্ধনে এটা হচ্ছে না, বা আরও আমরা বিডিআর কিলিংয়ের যে বিচার প্রসেসটা দেখেছি বছরের পর বছর চলছেই তো চলছেই, ইট ওয়াজ ভেরি অবভিয়াস দ্যাট গভর্নমেন্ট সরকার হয়তো চাচ্ছে না বিচারটা হোক। এরকম পরিস্থিতি আমরা চাই না। আমরা চাই যতটুকু মিনিমাম প্রয়োজন, সময় প্রয়োজন, ততটুকু সময় নিয়ে সঠিকভাবে এই বিচারটা যাতে হয়, সেটা আমরা দেশবাসী সবাই এটা আশা করে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। একটু জানতে চাই, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের এই রিপোর্ট কি বার্তা পাঠালো? অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা এই রিপোর্টের কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, আমার কাছে মনে হয় যে জিনিসটা আমাদের একটু মাথায় রাখা দরকার, এই রিপোর্টটা এসেছে জাতিসংঘের কাছ থেকে, জাতিসংঘের একটা কমিশন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের কাছ থেকে। এটা কিন্তু সরকার পরিচালিত, সরকার তৈরি করা কোনো কমিশনের রিপোর্ট নয়। তার মানেটা হচ্ছে, এবং যেটা হচ্ছে যে এই কমিশনটার ইন্ডিপেন্ডেন্স যথেষ্ট পরিমাণে ছিল, তারা স্বাধীনভাবে তাদের তদন্ত চালিয়েছেন। আমরা যদি মেথোডোলজিটা দেখি তাহলে কিন্তু ওইখানে যেটা খুব পরিষ্কার যে তারা পুলিশ বাহিনী, এদের সদস্য, সেনাবাহিনীর প্রাক্তন এবং বর্তমান কিছু সদস্য, ওনাদের সাথে ওনারা কথা বলেছেন, সরকারি দলের সাথে কথা বলেছেন। এমনকি ওনারা মেথোডোলজি যেটা উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের কয়েকজন সদস্যের সাথে হচ্ছে গিয়ে ওনারা কথা বলেছেন। তাহলে ওনারা, এবং এর মাধ্যমে যেটা হয়েছে, তথ্যগুলোকে ওনারা ভেরিফাই করতে পেরেছেন, ভ্যালিডেট করতে পেরেছেন, এবং এর মাধ্যমে হচ্ছে কি তারা যেটা বলছেন সেটার একটা ভিত্তি তারা স্থাপন করতে পেরেছেন। তাহলে একদিকে কমিশনের একটা বিশ্বাসযোগ্যতা থাকছে, দুই, কমিশন যে মেথোডোলজির মাধ্যমে কাজটা করেছে সেটার একটা বিশ্বাসযোগ্যতা থাকছে, তিন, এরপরে কমিশন যখন রিপোর্টটা দিচ্ছে তাহলে তার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাচ্ছে। কারণ এটা সরকারের তৈরি করা কোনো কমিশন নয়, সরকার কাউকে দিয়ে এটি তৈরি করেনি, অভ্যন্তরীণ তার যে সম্পদ সেটি ব্যবহার করে করেনি, এটার দায়িত্ব দেওয়া হয়েছিল একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের হাতে। তাহলে সেদিক থেকে এটার গুরুত্ব আমার মনে হয় অপরিসীম। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে, যদি দেখেন এখানে যে জিনিসপত্রগুলো বলা হয়েছে, আমরা মৃত্যুর সংখ্যা নিয়ে কথা বললাম, সেটা ঠিক আছে, আমরা হতাহত এবং শিশুদের নিয়ে কথা বললাম, এর পাশাপাশি যে জিনিসটা খুব পরিষ্কার হয়েছে এই রিপোর্টটিতে সেটা হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের নেতৃবৃন্দের এতে অংশ কতখানি ছিল। আমরা এটাও দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রীর এখানে ভূমিকাটা কতখানি ছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে ভূমিকাটা কতখানি ছিল। আপনি যদি রিপোর্টটা দেখেন সেখানে একটা কোর কমিটির কথা বলা আছে, যে কোর কমিটিটা লেড বাই আসাদুজ্জামান কামাল, আগে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেখানে। এবং রিপোর্টটাতে এটা খুব স্পষ্টভাবে এসেছে যে এই কোর কমিটির বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এক্সেসিভ ফোর্স যে ব্যবহার করা হবে সেই সিদ্ধান্তগুলো এই কোর কমিটির মিটিং থেকে এসেছে। এবং শুধু তাই না, এটাও খুব পরিষ্কার যে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো ছিল, ইনক্লুডিং ডিজিএফআই, এনটিএমসি, সবগুলোই নিয়মিত রিপোর্ট শুধু যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যেত তা না, প্রধানমন্ত্রীর কাছেও যেত, তিনি জানতেন। রিপোর্টে খুব স্পষ্টভাবে বলা আছে যে প্রধানমন্ত্রীকে এটা বলা হয়েছিল, অ্যাটলিস্ট একটা সংস্থা থেকে বলা হয়েছিল যে এখানে এক্সেসিভ ফোর্স ব্যবহার করা হচ্ছে, তার মানে তিনি জানতেন। আরেকটা জিনিস যেটা এসেছে রিপোর্ট থেকে, যে এটা যে তিনি জানতেন তা না, এটাতে তার অ্যাপ্রুভালও ছিল, এবং অ্যাপ্রুভালটা ট্যাসিট অ্যাপ্রুভাল না, অ্যাপ্রুভালটা হচ্ছে গিয়ে খুব পরিষ্কার অ্যাপ্রুভাল। এবং এখানে ওনাকে একদম কোট করেই বলা হয়েছে যে যেখানে বলা হয়েছে হচ্ছে গিয়ে ওদেরকে ধরে মেরে ফেলার মতো ব্যবস্থা নিতে, এরকম প্রমাণ এই কমিশনের সেটা দিচ্ছে। আপনি যদি সামগ্রিক ব্যাপারটা দেখেন তাহলে এই যে একটা দলের ভূমিকা রাখা, একটা দলের, এবং এটা যে শুধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের ভূমিকা রাখা, আমরা দেখেছি যে রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক যারা ছিলেন তারা রাস্তায় নেমেছেন, তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন সেটার একটা সুস্পষ্ট দলিল এখানে আছে। তাহলে গ্রহণযোগ্যতা, প্রমাণ একটা দলের ইসেতে ভিতরে, মেথোডোলজিক্যাল যে পরিষ্কার জায়গাটা, এবং এখানে দেখেন এই যে হত্যাকাণ্ডে যেই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে সেটার একটা ফরেন্সিক তদন্ত হচ্ছে গিয়ে আমরা দেখেছি এখানে করেছেন তারা, মেডিকেল স্পেশালিস্ট যারা তাদের সাথে কথা বলেছেন তারা। এবং যদি রিপোর্টটা দেখেন তাহলে হচ্ছে গিয়ে আবু সাঈদের যে হত্যাকাণ্ড সেটাকে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করা হয়েছে কীভাবে কোন পরিস্থিতিতে এক্সেসিভ ফোর্সগুলোকে ব্যবহার করা হয়েছে। তাহলে এই রিপোর্টটার গ্রহণযোগ্যতা অনেক বেশি, এবং এটার ভিত্তিতে যদি হচ্ছে গিয়ে আপনি বিচার কার্য করতে দাবি জানান সেটার গ্রহণযোগ্যতা অনেকাংশেই কিন্তু বেড়ে যায়।
এবং এটা শুধু তাই না, এবং আরও ইম্পর্টেন্ট যেটা ব্যাপার যে এইটা শুধুমাত্র যে বিচার কার্যের ক্ষেত্রে তা না, এটা কিন্তু কিছু সুস্পষ্ট রেকমেন্ডেশন দিয়েছে। সেই রেকমেন্ডেশনগুলো আমাদের যে সংস্কার কার্যক্রম আমরা চালাচ্ছি সেটার জন্য প্রয়োজন। এখানে পুলিশ রিফর্মের কথা বলা আছে, এখানে একটা পুলিশ কমিশন তৈরি করার যে প্রয়োজন সেটির কথা বলা আছে, এখানে র্যাব এনটিএমসির বিলুপ্তির কথা বলা আছে। তার মানে, এবং একই সাথে আপনার পলিটিক্যাল ডোমেইনে যে কিছু কাজকর্ম করা দরকার সেগুলোর কথা বলা আছে। তার মানে অনেকগুলো ব্যাপার এখানে আছে, এবং এগুলোকে ব্যবহার করে এবং এগুলোকে ইউজ করে হচ্ছে কি আপনি আসলে একটা গণমতামত তৈরি করতে পারেন, যেটার ভিত্তিতে আমরা সামনের দিকে অনেকগুলো পদক্ষেপ নিতে পারি, যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্র আসলে কখন একটা ভয়ঙ্কর রাষ্ট্র হয়ে যায় সেটাকে থামানোর জন্য আমরা কি করতে পারি সেই ব্যবস্থাগুলোর দিকেও আমরা যেতে পারি। আমরা যদি মোটা দাগে জানতে চাই কি কি পদক্ষেপ নেওয়া আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি? এই মুহূর্তে এটা তো সরকারের ঠিক করার কথা, বাট প্রথমত হচ্ছে গিয়ে আমরা যে বিচার কার্যের কথা বলছি, এই বিচার কার্য যে করা দরকার, এই বিচার কার্যকে টার্গেট করা হওয়া দরকার, এবং সেটার পক্ষে যথোপযুক্ত প্রমাণ আমাদের আছে কিনা সেটার জন্য এটা একটা সুস্পষ্ট গ্রহণযোগ্য একটা ডকুমেন্ট। এটাকে ব্যবহার করে মানে এই যে বিচারের তথ্য প্রমাণ, বিচারের যৌক্তিকতা, যে বিতর্কগুলো চলছিল, আমার ধারণা আজকে দুটো ঘটনা ঘটেছে। এক হচ্ছে আপনি যখন আয়নাঘর দেখছেন সেটা হচ্ছে আউটকাম কি হয়েছে, আপনি যখন এই রিপোর্টটা দেখছেন সেটা বলছে যা হয়েছে সেটার পেছনের কারণটা। এই দুটোকে যদি আপনি কমপ্লিমেন্ট করেন তাহলে আজকের ঘটনার পরে বিচার নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন তৈরি করবার আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে। এক, দুই, বিচারে কাদের মুখোমুখি হওয়ার কথা, সেটা তখনকার সরকারে যারা ছিলেন, রাজনৈতিক দলে যারা ছিলেন, সিকিউরিটির সদস্য যারা ছিলেন, শুরু করে পুলিশের যারা সদস্য ছিলেন, সেই প্রকৃত একটা চিত্র আমরা পাচ্ছি, যাদেরকে হচ্ছে গিয়ে আমরা এই মাধ্যমে বিচার জায়গা নিতে। আমার মনে হয় সেটা হওয়া উচিত হচ্ছে গিয়ে প্রথম প্রায়োরিটি। দেন আমরা যে জায়গাগুলোতে সংস্কার করা দরকার সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে কাজ করা শুরু করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। যেমনটি প্রতিবেদনে উঠে এসেছে, অধিকাংশই আসলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন এবং নিরস্ত্র নাগরিকের উপর যুদ্ধের রাইফেল ব্যবহার করেছে নিরাপত্তা বাহিনী। আমরা এই যে আন্দোলনে আমাদের নিরাপত্তা বাহিনীর যে বিতর্কিত ভূমিকা দেখেছি, আমাদের প্রশাসন কিংবা আমাদের নিরাপত্তা বাহিনীগুলোর সংস্কার কতটা চ্যালেঞ্জিং? এটা চ্যালেঞ্জিং, বাট এটা ইম্পসিবল কিছু না। পুলিশের সংস্কারের ব্যাপারে দু একটা কথা বলতে চাই। আমি অনেক রিসার্চ করে দেখেছি, আমার মনে হয় বাংলাদেশ পুলিশ এর যে অত্যাধুনিক অস্ত্র বা মারণাস্ত্র ছিল, পৃথিবীর আর কোনো পুলিশের এই অস্ত্র নাই। এবং পুলিশকে 7.62 মিলিমিটার রাইফেল দেওয়া হয়েছে। 7.62 মিলিমিটার রাইফেল আমরা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করি, এবং অধিকাংশ আধুনিক রাষ্ট্রগুলো 7.62 রাইফেলের পরিবর্তে এখন 5.5 মিলিমিটার রাইফেল পছন্দ করে। এটা আরও কম মারাত্মক 5.5। কেন? যুদ্ধক্ষেত্রে আমরা শত্রুকে পরাজিত করতে চাই, সেটাই হচ্ছে উদ্দেশ্য। 7.62 মিলিমিটার রাইফেল ব্যবহার করলে গুলিবিদ্ধ হলে সে মরে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং শত্রু যখন যুদ্ধক্ষেত্রে মরে যায় তখন কিন্তু তার বডিটা এত রিস্ক নিয়ে বাকি সৈন্যরা তাকে ফেলে যুদ্ধ করতে থাকে। বাট 5.5 মিলিমিটার রাইফেলে যখন আমরা কেউ গুলিবিদ্ধ হয় তখন সে আহত হয়, বাট মৃত্যুবরণ করে না। সুতরাং এই আহত শত্রুকে ওই যুদ্ধক্ষেত্র থেকে পিছনে নিয়ে আসার জন্য আরও দুইজন শত্রু সৈনিক তাকে পিছনে নিয়ে আসে। তার মানে 5.5 মিলিমিটার রাইফেল ব্যবহার করলে আমরা যুদ্ধক্ষেত্র থেকে 3 জন শত্রুকে আমরা সরিয়ে ফেলছি, একজনকে আহত করে। বাট 7.62 করলে কিন্তু সে মরে যাচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পরে যুদ্ধ জিতুক বা হারুক তারপর নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী যে অস্ত্র ব্যবহার এখন পপুলারিটি কমে যাচ্ছে, 5.5 মিলিমিটার দিকে যাচ্ছে, সেখানে পুলিশের কেন 7.62 মিলিমিটার রাইফেল থাকবে? পুলিশের কেন এলএমজি থাকবে? পুলিশের কেন এপিসি থাকবে? এবং এই কমিশনের রিপোর্টে এটাও কিন্তু বের হয়ে আসছে যে পরিকল্পিতভাবে এই সরকার এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিল, এবং যেই অস্ত্র, এবং ঢাকা শহরে বিজেপির এত বড় ফোর্স কেন দরকার? বা ঢাকা থেকে কোনো বর্ডার আছে? তারা তো বর্ডার নিরাপত্তা নিশ্চিত করার কথা। এত বড় বাহিনী ঢাকায় রাখা হয়েছে পুলিশকে
সশস্ত্র করা হয়েছে ওই দিনের জন্য, এই অগাস্ট জুলাই মাসের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। আমি অনেকগুলো টক শোতে বলেছি ইমিডিয়েটলি দিস হেভি ডেডলি ওয়েপন শুড বি টেকেন অ্যাওয়ে ফ্রম পুলিশ। এটা বিজেপিকে দিতে পারে, যেটা তারা বর্ডারে ব্যবহার করবে, অথবা সেনাবাহিনীকে ফেরত দিয়ে দেয়। পুলিশ তো দে উইল লিভ উইদিন, দেশের ভিতরে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যদি বিয়ন্ড কন্ট্রোল হয়ে যায়, এর জন্য কিছু বিজেপি সেনাবাহিনী আছে, তারা দে ক্যান বি ডিপ্লয়েড। পুলিশের ঢালাওভাবে এইসব মারণাস্ত্র কোনোভাবেই থাকা উচিত না। ইমিডিয়েটলি দিস শুড বি টেকেন ওয়ে। যদি সেনাবাহিনী বা অন্য কাউকে না দিলেও এটা আমাদের এটা বিষয়ে থাকতে পারে, রিজার্ভ থাকতে পারে। এবং পুলিশের সংস্কারটা ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা টকশোতে সেদিন বলছিলাম যে পুলিশ বাহিনী নির্বিচারে আমাদের সন্তানদের গুলিবিদ্ধ করেছে, আহত করেছে আমাদের সন্তানদের, তাদেরকে দিয়েই কিন্তু এই সরকার নিরাপত্তা সিচুয়েশন কন্ট্রোল করার চেষ্টা করছে। ইটস ভেরি ডিফিকাল্ট। দেশের একটা আশীর্বাদ যে সেনাবাহিনী তাদেরকে সাহায্য করছে। এবং খুব কি পরিবর্তন হয়েছে, আমি পরশুদিন সচিবালয়ে গিয়েছিলাম একটা সরকারি মিটিং করতে। আমার চিঠি ছিল, আমি 9:15টার সময় গিয়ে দেখি আমার ওটিপি আসে নাই। পুলিশ বলে স্যার আপনার ওটিপি আসে নাই, 9:30টার সময় আসবে। আমি বললাম ঠিক আছে, আমি অপেক্ষা করি। আমি অপেক্ষা করছিলাম, তখন পুলিশ এসে আমাকে, একজন প্রহরত পুলিশ এসে বললো যে স্যার আমাদের একটু বকশিস দেন, আপনাকে ভিতরে ঢুকিয়ে দেবো। তো আমি বললাম যে ভিতরে ঢুকার দেওয়ার কি আছে, আমি তো একটা সরকারি মিটিং করতে আসছি। সচিবালয় is supposed to be the most protected place in Bangladesh, and people responsible to protect this secretariat are supposed to be the most efficient. ওখানেই এখন পুলিশ চাঁদাবাজি করছে। চাঁদাবাজি মানে তো ঘুষ চাচ্ছে আমার কাছে। সেই পুলিশ বাহিনী থেকে আমরা কি আশা করতে পারি? কিন্তু আমরা দেখলাম যে পুলিশে ব্যাপক রদবদল হলো, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হলো, পুলিশের চরিত্র কেন বদলালো না? আমি সেই আলোচনায় ফিরতে চাই। বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিক এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেলের স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মনিরুল ইসলাম আকন, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা দেখলাম যে পুলিশ সংস্কারে বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ব্যাপক রদবদল হলো, পোশাক বদলের এক ধরনের সিদ্ধান্ত আমরা দেখেছি, কিন্তু আদতে কতটুকু সংস্কার হলো? আমি বিশ্বাস করি একটা বাহিনীর সবাই খারাপ হতে পারে না। আই এম শিওর পুলিশ বাহিনীতে এখনো অনেক সৎ, স্পষ্টভাষী, দেশপ্রেমিক সদস্য আছে। তাদেরকে আমরা যথাযথ আইডেন্টিফাই করতে পেরেছি কিনা এটা আমাদেরকে দেখতে হবে। এবং সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে ইউ ক্যানট ক্রিয়েট পুলিশ ওভারনাইট। এটা কোনো ফ্যাক্টরিতে বানানো যায় না, দোকানে গিয়েও আপনি ট্রেইনড পুলিশ কিনতে পারবেন না। সুতরাং একটা পুলিশ হতে হলে তাকে হি হ্যাজ টু গো থ্রু এ পিরিয়ড অফ 1 year 2 years ট্রেনিং। সো আমাদের যেসব পুলিশ সদস্যরা বিচারের আওতায় আসবে বা যাদেরকে বরখাস্ত করা হয়েছে, তাদের রিপ্লেসমেন্ট এত সহজে কিন্তু পাওয়া যাবে না। আমি শুনেছি পুলিশ রিক্রুটমেন্টের প্রসেস শুরু হয়েছে, বাট ইটস এ ম্যাটার অফ টাইম। এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এক সময় ছিল যে একটা নির্দিষ্ট জেলাতে বা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকলে আপনি পুলিশ বাহিনীতে সুযোগ পাবেন। সো এখন এই রিক্রুটমেন্টের ব্যাপারে উই হ্যাভ টু বি কেয়ারফুল। অনলি যারা মেধাবী, যারা যোগ্য, যারা দেশপ্রেমিক, তাদেরকেই সিলেক্ট করতে হবে। তাদের ট্রেনিংটা শুরু করতে হবে। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, যেমনটা আসলে মনিরুল ইসলাম বলছিল যে রাতারাতি আসলে পুলিশ বাহিনী গঠন করা সম্ভব না, কিন্তু নিরাপত্তা বাহিনীর উপর জনগণের যে আস্থাহীনতা তৈরি হলো, এই যে ক্ষত, এই ক্ষত সারিয়ে উঠতে কি করণীয়? দেখুন, মানে এখানে সত্যি কথা বলতে গেলে যে আমরা 6টা রিফর্ম কমিশন আমরা দেখেছি, তার মধ্যে একটা ছিল পুলিশ রিফর্ম কমিশন। পুলিশ রিফর্ম কমিশনের রিপোর্টটা যদি দেখেন, রিপোর্টটা আসলে কিন্তু খুব আশা জাগা নিয়ে কিছু হয়নি। মানে এটা আমি খুব স্পষ্ট করেই বলতে চাই। কারণ আপনি পুলিশের সংস্কার করবেন, এখন আপনি জনগণের সাথে তার সম্পর্ক বাড়ানোর বেশ কিছু সেখানে হচ্ছে গিয়ে প্রপোজাল দেওয়া আছে। আপনি কমিউনিটি পুলিশিংয়ের কথা হচ্ছে গিয়ে বলেছেন, কিন্তু যে জিনিসটা কমিশনের রিপোর্ট থেকে খুব স্পষ্ট হয়নি যে আগেও কমিউনিটি পুলিশিং হয়েছে, আপনি এখনও বলছেন পার্থক্যটা কোথায় আমরা জানি না। 2, নাগরিক নিরাপত্তা কমিটির কথা বলা হয়েছে কমিশনের রিপোর্টে, সেটার কাজ কি হবে? সেখানে নাগরিকরা যদি কোনো সমস্যা ফেস করেন, সেটা যদি তারা জানান, সেটার এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেটা নাগরিকদের সাথে শেয়ার করা হবে কিনা, কোনো কিছু বলা হয়নি। সবচেয়ে যেটা দুঃখজনক ব্যাপার যে পুলিশ একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন, সেপারেট পুলিশ কমিশনের কথা বলা হয়েছে। আপনি যদি এই রিপোর্টটা দেখেন, সেখানেও সেপারেট পুলিশ কমিশনের কথা বলা হয়েছে। আপনি পুলিশ রিফর্ম কমিশনের রিপোর্টটা দেখেন, এখানে 2টা খুব পরস্পর বিরোধী কথা বলা আছে। একবার বলা আছে হচ্ছে গিয়ে কমিশনের সবাই একমত যে একটা পুলিশ কমিশন তৈরি করা দরকার।
তারপরে 2 লাইন পরে তারা বলছেন কিন্তু এই পুলিশ কমিশনের চেহারা কি হবে, দায়িত্ব কি হবে, এটা কি স্ট্যাটিউটরি বডি হবে না সাংবিধানিক বডি হবে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা দরকার। তো তাহলে আমরা যে একটা রিফর্ম কমিশন করলাম তাকে আমরা কি দায়িত্ব দিয়েছিলাম? এই স্পষ্ট দায়িত্ব বা স্পষ্ট গাইডলাইন তো তার দেবার কথা। তো তারা বলছেন একদিকে তারা একমত, অন্যদিকে তারা এমন একটা শর্ত জুড়ে দিলেন যার ফলে এরকম একটা কমিশন গঠন করার 2, 3, 4 বছর কবে হবে আমরা জানি না। তাহলে আপনি যদি একটা কমিশন গঠন করা কেন দরকার রিফর্মের জন্য? তাহলে কারণ পুলিশের ক্ষেত্রে পলিটিসাইজেশনের যে ব্যাপারটা হয়েছে, যে আপনি পুলিশের নিয়োগ বলেন, বদলি বলেন, তারপরে হচ্ছে গিয়ে প্রমোশন বলেন, সকল কিছুর সাথে যখন পলিটিক্যাল লয়্যালটিটা লিঙ্কড, তো তখন আমরা যেটা দেখেছি যে সরকার থেকে যে কাজটা করতে বলা হচ্ছে তারা তাই করছে। এখন আপনি যদি সেই নিয়োগ, বদলি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সকল কিছু যদি আবারও হচ্ছে গিয়ে সরকারি কোনো সংস্থার হাতেই রেখে দেন, আমলাতন্ত্রের হাতেই যদি রেখে দেন, জননিরাপত্তা মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের হাতেই যদি রেখে দেন, তো তাহলে তো হচ্ছে গিয়ে আমরা সেই একই জিনিসই দেখব, একই ব্যবহারই দেখব। তাহলে পুলিশের তো হচ্ছে গিয়ে আপনি জনগণের সাথে যে তার কাজ করার, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করার, সেটার তো কোনো চেহারা আমরা দেখব না। তাহলে রিফর্মটা বা সংস্কারটা কোথায় হবে? 1, 2 হচ্ছে গিয়ে এই যে পুলিশকে জবাবদিহিতাতে আনার যে ব্যাপারটা, আপনি যদি এরকম মন্ত্রণালয়ের আন্ডারেই রাখেন, তো তাহলে তো জবাবদিহিতার কোনো জায়গাটা ক্লিয়ার হচ্ছে না। যে কথাটা দরকার, এই যে কমিশনের কথা, যেটা এই আজকে যে রিপোর্টটা বের হলো সেখানেও বলা হয়েছে যে রিপোর্টটাতে যে কমিশনের মেম্বারের মধ্যে সিভিল সোসাইটির লোকজন থাকতে হবে, যেখানে বিরোধী দল এবং সরকারি দলের লোকজন থাকতে হবে, সবাই মিলে যেটা হবে। তার ফলশ্রুতিতে হচ্ছে গিয়ে পুলিশ বাহিনীর একটা সত্যিকার অর্থে জবাবদিহিতার জায়গা আপনি তৈরি করতে পারেন। তো আপনি সেটার কোনো কিছুই আমরা হচ্ছে গিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবে স্পষ্টভাবে পেলাম না। তো আমাদের তো এই জিনিসপত্রগুলো চিন্তা করতে হবে। আজকের এগেইন এই ডকুমেন্টটা আমার মনে হয় সেই রিফর্মের ব্যাপারটাকে আবারও গাইড করা দরকার, যে আমরা যদি চাই তাহলে আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে। আমরা জাস্ট মুখে বলে যাব অ্যান্ড দেন আমরা শুধুমাত্র ড্রেস চেঞ্জ করে যাব, কিন্তু আমি ভেতরের কোনো রুলস অফ দ্য গেম চেঞ্জ করছি না, ইনস্টিটিউশনাল কাঠামো তৈরি করছি না, তাহলে ওই একই ড্রেস পরে সে তো একই কাজই করতে থাকবে। ওই যে যেটা বলছিলেন আপনি, যে সে তো সেই বারবার ব্রাইবই নিতে থাকবে। তো তার তো কোনো চেঞ্জ হবে না, কারণ তার তো কোনো অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার আপনি চেঞ্জ আনেননি, তার রিক্রুটমেন্টে চেঞ্জ আনেননি, প্রমোশনের স্পেসে চেঞ্জ আনেননি, তার কি ঠেকা পড়েছে হচ্ছে গিয়ে ভিন্ন ব্যবহার করবা। সেটা না করতে পারলে তো আমরা কোনো সংস্কার করতে পারবো না। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ শাহান। ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, প্রধান উপদেষ্টা আজ আয়নাঘর পরিদর্শন করে বলেছেন, বিগত সরকার আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠিত করে গেছে, যার নমুনা আয়নাঘর। একজন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আয়নাঘরের নৃশংসতা কি বার্তা দেয়? খুবই দুঃখজনক। আজকে আমি ডক্টর ইউনূসের বক্তব্যটা শুনছিলাম। ওনার কিছু উপদেষ্টাদের নিয়ে পরিদর্শনে গিয়েছিলেন এবং উনি যেসব শব্দ ব্যবহার করেছিলেন, নৃশংস, অবিশ্বাস্য, বিভৎস, এবং এটা খুবই যুক্তিযুক্ত শব্দ এটা বিশ্লেষণ করার জন্য আয়নাঘর। এবং বলেছেন যে এটা 700 থেকে 800 আয়নাঘর সারা দেশব্যাপী ছিল, তাও উনি সংখ্যাটা বলতে পারছেন না, এবং এটা আরও বেশি হতে পারে। এবং উনি বলেছেন যে 1700-র মতন এটাতে ভিকটিম ছিল। আমি মনে করি এই সংখ্যাটা খুবই কম। 800টা আয়নাঘরে 1700 ইজ নট এনাফ। তার মানে পূর্ণ তথ্য হয়তো এই কমিশনের কাছে আসে নাই। আই এম শিওর ইট শুড বি মাচ মাচ মোর। এবং যারা, আমি একটু আগে যেটা বলছিলাম যে মা তার সন্তানকে হারিয়েছে, তার যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সন্তান বাবাদের, হাজেরা বেগম মায়ের ডাকের যে উদ্যোক্তা, উনিও একটু রিকোয়েস্ট করেছেন আয়নাঘর দেখতে চান। এবং আয়নাঘর দেখার সময় ওনার বক্তব্য আমি শুনলাম যে ভিকটিমরা ওনার পাশে ছিলেন, বিবরণ করেছেন, এবং এটা অবিশ্বাস্য। যেই পরিবার এর সদস্য এই আয়নাঘরে ছিল তারাই কষ্টটা বুঝতে পারে। এবং আমি সেনাবাহিনীতে ছিলাম এবং এটা দীর্ঘদিন চাকরি করেছি, বাট এই আয়নাঘরের অস্তিত্ব আমি কখনো জানি না। এমন কোনো জায়গায় ছিলাম না যেখানে আয়নাঘর রিলেটেড কোনো কাজকর্ম ছিল। এবং আল্লাহ ইজ ভেরি কাইন্ড দ্যাট আমি সম্মানের সাথে রিটায়ার করেছি এবং এর সম্পৃক্ত ছিল না। সো আয়নাঘর সরকার প্রধান আদেশ দিয়েছে, বাট এই আদেশ তো উনি তো এসে ধরে এনে এখানে ঢুকায় রাখেন না আয়নাঘরে। সো এটার পিছনে যারা সম্পৃক্ত ছিল, এটা নট অনলি সেনাবাহিনী, সবসময় সেনাবাহিনীর কথা বলা হচ্ছে, এখানে পুলিশ, র্যাব সবাই এটাতে সম্পৃক্ত ছিল। এবং আয়নাঘর তো ইটস এ ভেরি সিম্বলিক ওয়ার্ড। আয়নাঘর মানেই এখন বাংলাদেশে হচ্ছে যেখানে কোনো আইন না মেনে কাউকে অন্যায়ভাবে কাউকে আটকে রাখা কোনো একটা জায়গায়। এবং এটা তো সারা দেশব্যাপী হয়তো এটা ছিল। এটা প্রকাশ পাওয়াতে আমাদের ফরমার সরকার সম্পর্কে স্পষ্ট চিত্র জনগণের
মধ্যে আমরা ধন্যবাদ জানতে জানাচ্ছি পারছি। এবং ডক্টর আমরা মনিরুল ইসলাম একটা কথা বলি যে এত কিছু জানার পরও আমার সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি যে এখনো কিছু কিছু মাঝে মাঝে পোস্ট দেখি আগের সরকার দরকার ইত্যাদি ইত্যাদি। আমি খালি প্রশ্ন করি যে আপনাদের মানবতা বলতে কি কিছু নাই? ডোন্ট ইউ হ্যাভ এনি লাভ অ্যান্ড এফেকশন ফর হিউম্যানিটি? এটা তো এইসব ঘটনা দেখে আমরা কিভাবে বলতে পারি যে আমরা আবার আগের পরিস্থিতিতে আমরা ফেরত যাব? আমরা তো এই জন্য আন্দোলন করিনি। এই 1400 নিরীহ প্রাণ, দেশপ্রেমিক সন্তানরা তো প্রাণ সে কারণে দেয় নাই। সো এখানে গুম রিপোর্টের উপর ভিত্তি করে আমাদেরকে যেটা প্রধান উপদেষ্টা বললেন যে আমাদের উই হ্যাভ টু এনশিওর দ্যাট ইট ইজ নট রিপিটেড এগেন। এমনভাবে সংস্কার করতে হবে, এমনভাবে আইন করতে হবে অদূর ভবিষ্যতেও যাতে কেউ এটা করার কোনো সুযোগ না পায়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আসিফ মাহমুদ শাহান। এতদিন আমরা ভুক্তভোগীদের মুখ থেকে আয়নাঘরের বর্ণনা শুনেছি, আজ আমরা আয়নাঘরের সত্যিকার অর্থে দৃশ্য দেখতে পেলাম গণমাধ্যমে। সেই জায়গা থেকে একটু জানতে চাই, রাষ্ট্র কখন আসলে নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হয়? ধন্যবাদ। আজকের যে ভ্রমণটা হলো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আমার মনে হয় গুরুত্বপূর্ণ বার্তাটা হচ্ছে জায়গায় যে আমরা এটার উপস্থিতি জানতাম। তো আজকে যেটা হলো, চিফ অ্যাডভাইজার যখন গেলেন, এটা কিন্তু এক ধরনের, সরকারের প্রধান যখন গেলেন, এটা কিন্তু এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি যে রাষ্ট্র এই কাজটা হচ্ছে গিয়ে করেছে। এবং রাষ্ট্রপ্রধানের কাছ থেকে, সরকার প্রধানের কাছ থেকে স্বীকৃতিটা যখন আসে তখন কিন্তু সেটা একটা সিগন্যাল দেয় যে এখন তাহলে হচ্ছে কি আমাদের কোর্স কারেকশনের দিকে একটা ঐকমত্য হচ্ছে কি আমাদের আছে। এখন যদি আপনার প্রশ্নটা আসি, রাষ্ট্র কখন নিপীড়ক হয়? রাষ্ট্র সত্যিকার অর্থে তখনই নিপীড়ক হয় যখন রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্কটা, সেই জনগণের সম্পর্কটা যখন সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যায়, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন হচ্ছে গিয়ে জনগণকে নিপীড়ন করা, তার জনগণের কাছ থেকে জবাবদিহিতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেন। এবং এটা হচ্ছে একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে জবাবদিহিতামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, জুডিশিয়ারি বলি, তারপরে হচ্ছে গিয়ে আপনার যে ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটি বলি, এই সবগুলোকে যখন আপনি করায়ত্ত করে ফেলেন, যারা হচ্ছে গিয়ে তাদের কাজটা স্বাধীনভাবে করতে পারে না। 3 নম্বর যে ঘটনাটা ঘটে, আপনি যখন এমনভাবে দলীয়করণ করেন, যখন সেনাবাহিনী বলি, পুলিশ বলি, তার মধ্যেও এমন অফিসারদেরকে আপনি আর খুঁজে পান না যারা স্পিক ট্রুথ টু দ্য পাওয়ার এই সাহসটা রাখেন। আপনি এমন একটা সিচুয়েশন যখন তৈরি করে ফেলেন, তখন হচ্ছে গিয়ে দেখেন, রাষ্ট্র এসেনশিয়ালি সবসময়ই ইভিল। রাষ্ট্র অ্যাজ এ স্ট্রাকচার, রাষ্ট্র আপনি যখন তৈরি করেছেন, তার হাতে যে ক্ষমতা দিয়েছেন, সেই রাষ্ট্র সবসময় অত্যাচার করতে চাইবে। এটা রাষ্ট্রের চরিত্র। কিন্তু এটা একটা নেসেসারি ইভিল এই কারণে যে এটা ইভিল হলেও এটা নেসেসারি ইভিল, কারণ রাষ্ট্র ছাড়া আপনি হচ্ছে জনগণকে কোনো সহায়তা দিতে পারছেন না। তাহলে একদিকে আপনার যেমন রাষ্ট্রের ক্ষমতা থাকবে, দ্বিতীয়ত সেই রাষ্ট্রের ক্ষমতাটাকে হচ্ছে কি আপনি কতখানি কন্ট্রোল করতে পারেন। প্রতিষ্ঠান যখন ভেঙে পড়ে, যখন স্পিক ট্রুথ টু দ্য পাওয়ারের ক্ষমতা যখন হচ্ছে গিয়ে থাকে না, রাজনৈতিক দলগুলো যখন কোনো চেক অ্যান্ড ব্যালেন্স স্থাপন করতে পারে না, ঠিক সেই সময়টাতেই হচ্ছে গিয়ে রাষ্ট্র তার যে অরিজিনাল চরিত্র, নিপীড়কের যে চরিত্র, সেই চরিত্রটা হচ্ছে গিয়ে রাষ্ট্র নিয়ে নেয়। এবং সেই ঘটনাটা আমরা দেখেছি যে গত আপনি 10 বছরই বলেন বা 15 বছরই বলেন, যে সময়টায় আপনার যত বেশি হচ্ছে গিয়ে জবাবদিহিতার কাঠামোটা ভেঙে গেছে, জনগণের কাছে দায়বদ্ধতার জায়গাটা কমে গেছে, প্রতিষ্ঠানগুলো তার দায়িত্বটা পালন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেই সময় থেকে হচ্ছে গিয়ে রাষ্ট্রের নিপীড়নের মাত্রা। ডক্টর আসিফ মাহমুদ শাহান, আপনি অবগত আছেন যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চলছে। আমরা যদি জানতে চাই স্থিতিশীলতা ফেরাতে কতটা সহায়ক ভূমিকা রাখতে পারবে অভিযান, আমি বিস্তারিত আলোচনায় ফিরবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে জাতিসংঘের প্রতিবেদন ও আয়নাঘর পরিদর্শন, এই শিরোনামে। আবারও ফিরছি অতিথিদের কাছে। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যে আলোচনা করতে চাই, আপনি অবগত আছেন অপারেশন ডেভিল হান্ট চলছে। আমি যদি একটু পরিসংখ্যানটা জানাই, অপারেশন ডেভিল হান্টে নতুন করে আরও 591 জন গ্রেপ্তার হয়েছে আজ। এ নিয়ে এ অভিযানে 2849 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানিয়েছেন, ডেভিল না শেষ হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। একটু জানতে চাই, স্থিতিশীলতা ফেরাতে কতটা সহায়ক ভূমিকা রাখবে এই অভিযান? ধন্যবাদ। এখানে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে স্থিতিশীলতা চালানোর জন্য যে একটা মানে অভিযান বা একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ আমরা ক্রমান্বয়ে হচ্ছে গিয়ে অস্থিতিশীলতা দেখতে পাচ্ছিলাম। এখন আমরা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে আসলে দুটো জিনিস চিন্তা করতে হয়। একটা হচ্ছে শর্ট টার্মে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি যেই অ্যাকশনটা নিচ্ছেন সেটা লং টার্ম কনসিকুয়েন্স কী পড়ে সেটাও হচ্ছে গিয়ে চিন্তা করতে হয়। এখানে এই কথাটা এই কারণে বললাম
যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটনার জন্য যে একটা কাজ করবার দরকার সে ব্যাপারে কোনো দ্বিমত নেই, কিন্তু আপনি যখন নাম ঠিক করেন না বা আপনি যখন কাজ করেন, আমরা যখন রাষ্ট্রবিজ্ঞানে আমরা একটা কথা বলি, আমরা একটা টার্ম ইউজ করি যেটাকে আমরা বলি অনেক সময় ন্যাস্টি পলিটিক্স। ন্যাস্টি পলিটিক্সের ব্যাপারটা হচ্ছে কি, আপনি অনেক সময়ই আপনার অপোনেন্টকে বা বিরোধী দলকে আপনি ভিলিফাই করার জন্য এমন সব শব্দ ব্যবহার করেন বা রাজনৈতিক দলগুলো সেটা আসলে অন্যায় কর্মের একটা জাস্টিফিকেশন দেয়। যেমন আপনি যখন আপনার বিরোধী দলকে ককরোচ বলেন, আপনি তেলাপোকা বলেন, আপনি যখন ইঁদুর বলেন, ক্যান্সার বলেন, সেটা এই বার্তাটা যায় একটা তেলাপোকা বা ইঁদুরকে মেরে ফেলা যায়, এবং তার মানে হচ্ছে আপনার অপোজিশন হচ্ছে সেই, তাকে মেরে ফেলা যায়। আপনি যখন ডেভিল শব্দটা ব্যবহার করেন তার মানেটা হচ্ছে আপনি এমন লোকজনকে খুঁজছেন যারা হচ্ছে ডেভিল, এবং তার মানে হচ্ছে তার এগেনস্টে যে কোনো কিছু নেওয়াই হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য। আমার মনে হয় এই ব্যাপারটা আমরা গত রেজিমে যা দেখেছি সেটা থেকে আমার মনে হয় যে একটু সতর্ক হবার প্রয়োজন আমাদের আছে, আমরা কি শব্দটা ব্যবহার করছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা একই সাথে যে জিনিসটা চাই না, আমরা যেমন ল অ্যান্ড অর্ডারের উন্নতি চাই, একই সাথে যে জিনিসটা আমরা চাই না, আমরা যে নির্বিচারে গ্রেফতার এবং হচ্ছে গিয়ে কোনো ল অ্যান্ড অর্ডার প্রসিডিওর ফলো না করে গ্রেফতার, এবং যারা হচ্ছে গিয়ে নিরীহ তাদেরও গ্রেফতার, যেটা হিউম্যান রাইটস ভায়োলেশনের জায়গাতেও পড়ে, সেই ঘটনাটাতে যেন আমরা আবারও ব্যাক না করি, সেটাকেও কিন্তু খুব পরিষ্কারভাবে সেটাকেও পরিষ্কার করা দরকার। কারণ আমরা দেখেছি যে, এবং এই কাজগুলো কিন্তু সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর, সরকারের লেজিটিমেসির জন্য ক্ষতিকর, এবং আপনার অপারেশনের উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু সে ভালো করতে যে আপনি যদি 1-2টা বিতর্কিত কার্যকলাপ করেন তাহলে কিন্তু হচ্ছে পুরো ইমেজটাই মানে খারাপ হয়ে যায়। কারণ আপনি এমন একটা সময় আছেন, জটিল সময় আছেন, যে কথাটা একটু আগে উনি বলছিলেন, প্রচুর লোকজন এটা বলার জন্য কিন্তু এখন অপেক্ষা করছে, যে দেখেছে আগেই বলেছিলাম না এটা হয়েছে, তো ওনারা তো এরকমই করবেন। সো একই দিকে এটা যেমন আমার জোরালো পদক্ষেপ নেওয়া দরকার, একই সাথে সেফগার্ডগুলো হিউম্যান রাইটসের জন্য সেটাও যেন পাশাপাশি বজায় থাকে, সেটাও নিশ্চিত করা। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ শাহান। ডক্টর মনিরুল ইসলাম আকন। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যেখানে শেষ করেছে সেখান থেকে একটু জানতে চাই যে বিগত সময়ে দেখা গেছে অপরাধ দমনের নামে পরিচালিত অভিযান মানবাধিকার হরণের হাতিয়ার হিসেবে পরিণত হয়েছিল। আমরা যদি 2002 সালে বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্ট নিয়ে বলি, সেখানেও অনেক সমালোচনা হয়েছে, এবং 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে পরিচালিত অপারেশন ফ্লাশ আউট নিয়েও তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই জায়গা থেকে অপারেশন ডেভিল হান্ট কতটা সহায়ক ভূমিকা পালন করতে পারবে? অপারেশন ফ্লাশ আউট এটা টোটালি সম্পূর্ণ একটা আলাদা জিনিস ছিল, এটা রাজনৈতিক একটা উদ্দেশ্য নিয়ে করেছিল। বাট আমি ট্রেজার হান্ট, রেবেল হান্ট, আলোর সন্ধানে অনেক অপারেশনেই আমি একদম ইয়াং অফিসার থেকে মিড লেভেল অফিসার পর্যন্ত আমি অংশগ্রহণ করেছি। প্রথমে আমি শুরু করতে চাই, আমাদের শেক্সপিয়ার এটা অনেকদিন আগে সে একটা ভুল কথা বলে গেছিল, দ্যাট দি হেল ইজ এমটি অ্যান্ড অল দি ডেভিলস আর হেয়ার। এটা ভুল কেন? বিকজ আমার মতে স্টেটমেন্টটা হওয়া উচিত, দি হেল ইজ এমটি অ্যান্ড মোস্ট অফ দি ডেভিলস আর নট হেয়ার ইন বাংলাদেশ, দে আর ইন ইন্ডিয়া ওর সামওয়্যার এলস। এবং আসল ডেভিলরা চলে গেল, তাদেরকে চলে যেতে হলো, এবং ডেভিলদের নাতি পুতিরা এখন আছে বাংলাদেশে, তাদেরকেও শায়েস্তা করা প্রয়োজন। এবং আমি দীর্ঘদিন এসব অপারেশন করে আমি দেখেছি যে একটা নির্দিষ্ট সময়ের পরে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এই আর্মি সেনাবাহিনীর নামে তারা চাঁদাবাজি শুরু করে এবং মানবাধিকার লঙ্ঘন শুরু করে। যৌথ বাহিনীর নামে তারা অপারেশন করে, এখানে যেখানে সেনাবাহিনী ক্যাম্পে কিছুই জানে না, তারা একটা নিরপরাধ ব্যক্তিকে ধরবে, তার কাছে চাঁদাবাজি করবে, ইট বিকামস এ সিস্টেম। সো আমি মনে করি, আমি জিজ্ঞেস করেছিলাম যে অলরেডি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী গ্রাউন্ডেই আছে, আবার ডেভিল হান্টের মধ্যে এটা পার্থক্যটা কি? আমাকে যেটা বলেছে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে অপারেশনটা করা হচ্ছে, এবং দি ডিফারেন্স ইজ দ্যাট ইট উইল বি এ মোর কোঅর্ডিনেটেড অপারেশন। এটার জন্য অপস্ট্রিম খোলা হবে, যেখানে কোঅর্ডিনেটেডলি এটা করা হবে। বাট আমি মনে করি এই অপারেশন দীর্ঘদিন চালানো কোনোভাবে এটা উচিত না। ওটা হলেই কিন্তু তখন এই চাঁদাবাজির ব্যাপারটা স্বরাষ্ট্র উপদেষ্টা কি তেমন ঘোষণা দিয়েছে যে যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন এই অপারেশন চলবে। এবং আরেকটা কথা, যে এইসব অপারেশন ইজ লাইক এক্সট্রাক্টিং ওয়াটার ফ্রম দি ওয়েল, কুয়ার পানি তোলা। কুয়ার পানি যখন আমি তুলে ফেলি, পানির কুয়াটা শুকিয়ে যায়, বাট পরের দিন কিন্তু আবার কুয়াটা ভরে যায়। সো দিস হ্যাজ টু বি এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা একটা অপারেশন করে অস্ত্র উদ্ধার করে 2000 কতজনকে আমরা গ্রেফতার করে আমরা চলে আসলাম, বাট যদি নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যদি সতর্ক না থাকে, তাহলে কিন্তু নিউ ক্রিমিনালস উইল বি বর্ন। আমেরিকাতে একটা ল আছে, গুড স্যামারিটান ল, যেখানে বলা আছে যে একজন নাগরিক যদি তার সামনে কোনো অন্যায় হতে দেখে এবং সে
সক্ষমতা থাকা সত্ত্বেও যদি প্রতিবাদ না করে, হি ইজ অলসো এ পার্টি টু দিস ক্রাইম। আমি এই গল্পটা সেদিনই বলছিলাম, আমার মা একবার রিক্সাতে যাচ্ছিল, একটা ছোটোখাটো একটা সন্ত্রাসী এসে ছুরি দেখে আমার মাকে বললো আপনি গলার চেনটা দেন। আমার মার গলার চেনটা ছিল সোনার, হাতের বালাটা ছিল ইমিটেশন। আমার মা একটু বুদ্ধি করে বললো যে তুমি বাবা আমার সোনারটা নাও, তুমি ইমিটেশন নিবা কেন, তো বালাটা দিয়ে দিল। এবং পাশে 2-3 জন লোক হাঁটছিল, তারা হেসে হেসে আমার মাকে বললো যে আপনি সোনা পরে বের হয়েছেন কেন, এই জন্যই তো নিয়ে গেছে। ওই 3 জন লোক কিন্তু ইজিলি ওই সন্ত্রাসীকে ধরে ফেলতে পারতো, বাট দে ডিড নট ডু ইট। সো শুধু পুলিশ সেনাবাহিনীকে দিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, উই অল হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে, দেশপ্রেমিক হিসাবে আমাদের সকলকেই দায়িত্ব নিতে হবে। আমরা কোনো অপরাধ দেখলে আমরা যদি আমাদের সক্ষমতা থাকে কাউকে ইনফর্ম করা বা এটা বাধা দিতে হবে। সো আমি মনে করি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেভিল হান্ট যদিও এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখ্য ভূমিকা পালন করছে, বাট আমি বিশ্বাস করি যে সেনাবাহিনী এখানে একটা মুখ্য ভূমিকা পালন করবে এবং সেনাবাহিনীর অফিসাররা আর দি জেম অফ দিস নেশন। এদের কাছে কিন্তু কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, ইসলামী দল নাই। তাদের কাছে টু আইডেন্টিটি, একটা হচ্ছে অপরাধী আর একটা হচ্ছে নিরপরাধ ব্যক্তি, এবং তাদের চোখে যারাই অপরাধ করবে তারাই শেষ প্রশ্নটি ডক্টর আসিফ মাহমুদ শাহান আপনার কাছে রাখতে চাই, দলমত নির্বিশেষে সকল ডেভিলকে চিহ্নিত করা সম্ভব কিনা 2-4 লাইনে শুনবো আমরা একেবারে শেষ পর্যায়ে। দলমত নির্বিশেষে সম্ভব কিনা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আমরা তো সেটার খুব একটা যে স্পষ্ট নমুনা দেখছি তাই না, কারণ আমরা তো দেখছি যে একবার ডেভিলকে আটকানো হচ্ছে, ডেভিল কোট আনকোট, তাকে ছাড়ানোর জন্য তো আবার দেখছি হচ্ছে গিয়ে আরেক দলের লোক যে হাজির হচ্ছেন। সো ডেভিলেরও তো দেখা যাচ্ছে হচ্ছে কি অনেক ধরনের পার্থক্য আছে। সো এইটা মানে এই ঘটনাগুলো তো ঘটবে, এবং যে কথাটা উনি বললেন যে এই ধরনের অভিযান যত বেশি চলতে থাকবে তত বেশি হচ্ছে কি এই ধরনের প্রবণতা বাড়বে। এখন ওই যে একটা কথা যেটা বলা যায়, একটা সিস্টেমেটিক ওয়েতে কেন আমরা কত দ্রুত ফিরতে পারবো, কত দ্রুত হচ্ছে গিয়ে এই ধরনের অভিযান ইসে থেকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে ল অ্যান্ড অর্ডার স্টাবলিশ করতে পারবো। কারণ যে জায়গা থেকে, যে প্রয়োজনীয়তা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তটা নিয়েছে, সেটাকে আসলে তো খুব বেশি ইগনোরও করা যাচ্ছে না, কারণ সিচুয়েশন অনেক বেশি ঘোলাটে হয়ে যাচ্ছিল, অনেক কিছু বেরিয়ে যাচ্ছিল। কিন্তু ওই যেটা বললেন যে একটা অনির্দিষ্ট কালের জন্য চলতে পারে না। ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।